আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা বেশ অদ্ভুত। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক পিএনবি রিজার্ভ ব্যাংকে জানাচ্ছে যে শ্রী গ্রুপের সাথে তাদের প্রায় ২,৫০০ কোটি টাকার একটা জালিয়াতি হয়েছে, কিন্তু তারপরেই বলছে যে এতে তাদের কোনো আর্থিক লোকসান হবে না। এই ধাঁধাটারই আজ আমরা জট ছাড়ানোর চেষ্টা করব। একদম। একদিকে এত বড় অঙ্কের একটা জালিয়াতির খবর, আর অন্যদিকে ব্যাংক বলছে তাদের কোনো ক্ষতি হবে না। দুটো কথা একসাথে শুনলে বেশ গোলমেলে লাগে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। তো আমাদের আজকের আলোচনার মূল উদ্দেশ্য হলো এই আপাত বিরোধী বিষয়টার গভীরে যাওয়া, আর এটা আমাদের দেশের ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে আসলে কি বলছে সেটাও বোঝা। ঠিক। চলুন তাহলে শুরু করা যাক। এই ঘটনাটাকে বলা হচ্ছে বোরোওয়াল ফ্রড। এর মানেটা কি? একরকমের বিশ্বাসভঙ্গ। ধরুন, আমি ব্যবসার কথা বলে টাকা ধার নিলাম, নিয়ে হয়তো একটা ব্যক্তিগত জেট কিনে ফেললাম। শ্রী গ্রুপের ক্ষেত্রেও কি এরকমই কিছু একটা হয়েছে? আপনার ধারণাটা একদম ঠিক। বোরোয়াল ফ্রড ঠিক তাই। যখন কোনো কোম্পানির প্রমোটাররা যে কাজের জন্য ঋণ নেন সেই টাকাটা সেই কাজে ব্যবহার না করে অন্য কোথাও সরিয়ে দেন, তখন সেটাকে জালিয়াতি বলা হয়। আচ্ছা। পিএনবির তদন্তে এটাই বেরিয়ে এসেছে যে শ্রী ইকুইপমেন্ট ফিন্যান্স আর শ্রী ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স, এই দুটো এনবিএফসি ঠিক এই কাজটাই করেছে। কিন্তু পিএনবির নাম উঠলেই তো নীরব মোদির ঘটনাটা মনে পড়ে যায়। স্বাভাবিক। তবে এখানে একটা বড় পার্থক্য আছে। কিরকম? দেখুন, নীরব মোদির জালিয়াতিতে ব্যাংকিং সিস্টেমের ভেতরের কর্মচারীরাও সরাসরি জড়িত ছিল। তারা নিয়ম ভেঙে ঋণ মঞ্জুর করেছিল। কিন্তু শ্রী গ্রুপের ক্ষেত্রে মূল অভিযোগটা প্রমোটারদের বিরুদ্ধে। তারা কিন্তু বৈধভাবেই ঋণটা নিয়েছিল, কিন্তু পরে টাকাটা অন্য খাতে সরিয়েছে। ও আচ্ছা, দুটোই জালিয়াতি, কিন্তু প্রক্রিয়াটা আলাদা। একদম। একটা সিস্টেমের ভেতরের ঝুঁকি আর অন্যটা বাইরের। যে বিষয়টা আমার এখনও মাথা ঘুরিয়ে দিচ্ছে সেটা হলো, প্রায় ২,৪৩৪ কোটি টাকার জালিয়াতির পরেও পিএনবি বলছে তাদের নাকি কোনো লোকসান হবে না। এটা কিভাবে সম্ভব? এর পেছনের অঙ্কটা কি? এর কারণ হল ব্যাংকিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ প্রক্রিয়া, যাকে বলে প্রভিশনিং। প্রভিশনিং, রাইট। হ্যাঁ, যখন কোনো ব্যাংক মনে করে যে একটা ঋণ আর ফেরত আসার সম্ভাবনা কম, তখন তারা তাদের লাভ থেকে সেই ঋণের সমপরিমাণ টাকা আলাদা করে রাখে, একটা সম্ভাব্য ক্ষতি হিসেবে। পিএনবি জানিয়েছে যে তারা এই অ্যাকাউন্টের জন্য ইতিমধ্যে 100% প্রভিশনিং করে রেখেছে। তার মানে এই ক্ষতিটা তারা অনেক আগেই তাদের হিসাবের খাতায় দেখিয়ে দিয়েছে। ঠিক তাই। কিন্তু দাঁড়ান, একটা প্রশ্ন আছে। এটা কি সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়ার মতো নয়? ব্যাংক বলছে তাদের ক্ষতি হবে না, কিন্তু এই যে প্রায় ২,৫০০ কোটি টাকা, এই টাকাটা তো আদতে জনগণেরই টাকা, তাই না? এটা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন। টেকনিক্যালি যদি দেখেন, ব্যাংক তার লাভের টাকা থেকে এই ক্ষতিটা পূরণ করেছে। কিন্তু ভাবুন তো, ওই লাভের টাকাটা যদি ক্ষতিপূরণে না যেত, তাহলে কি হতো? ব্যাংক সেটা নতুন ঋণ হিসেবে বাজারে ছাড়তে পারত, যা থেকে নতুন ব্যবসা তৈরি হতো, নতুন চাকরি হতো। তার মানে ব্যাংকের ব্যালেন্স শিট পরিষ্কার থাকলেও দেশের অর্থনীতির ওপর এর একটা পরোক্ষ প্রভাব পড়ছেই। অবশ্যই একটা বাস্তব প্রভাব আছে। টাকাটা তো সিস্টেম থেকে হারিয়েই গেল। আচ্ছা, তাহলে বোঝা গেল পিএনবি কিভাবে নিজের দিকটা সামলে নিয়েছে। তার মানে কি বিষয়টা এখানেই শেষ, নাকি এই একটা ঘটনা আমাদের দেশের পুরো ব্যাংকিং সিস্টেম নিয়ে আরও বড় কোনো ইঙ্গিত দিচ্ছে? একেবারেই শেষ নয়। এই ঘটনাটা আসলে ২০১৮ সালের আগের একটা পুরনো দিনের ভূতের মতো। পুরনো দিনের ভূত? হ্যাঁ, যা আমাদের এখনও তাড়া করে বেড়াচ্ছে। মনে করতে হবে, আইএলএন্ড-এফএস সংকটের আগে এনবিএফসিগুলোকে প্রায় ছায়া ব্যাংক হিসেবে দেখা হতো। এদের ওপর আরবিআইয়ের নিয়মকানুন অনেক শিথিল ছিল, আর সেই সুযোগেই শ্রীয়ের মতো কোম্পানিগুলো খুব আগ্রাসীভাবে বেড়ে উঠেছিল। মানে নিয়মকানুনের ফাঁক গলে আর কি? অনেকটা সেরকমই। এটা অনেকটা একটা বাড়ির কেয়ারটেকারের মতো, যাকে বাড়িটা দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছে, আর সে নিজেই বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিচ্ছে। প্রমোটার্সদের তো কোম্পানির রক্ষক হিসাবে দেখা হয়, কিন্তু এখানে তারাই ভক্ষকের ভূমিকা নিয়েছে। তাহলে কি এখনকার কঠোর নিয়মকানুনের জন্যই এই জালিয়াতিটা ধরা পড়ল? একদম। ২০১৮-১৯ সালের আইএলএন্ড-এফএস সংকটের পর আরবিআই নিয়মকানুন অনেক কঠোর করেছে, আর সেই কঠোর নিয়মের কারণেই এখন এই ধরনের জালিয়াতির ঘটনা ঘটলে সেটা খুব তাড়াতাড়ি আরবিআইকে জানাতে হয়। তাই আমরাও এত দ্রুত বিষয়টা জানতে পারছি। এটা ব্যাংকিং ব্যবস্থার স্বচ্ছতা বাড়ানোর একটা ভালো দিক। তাহলে পুরো বিষয়টা সংক্ষেপে এই দাঁড়ালো
যে পিএনবি যদিও প্রভিশনিংয়ের মাধ্যমে নিজেদের আর্থিক ক্ষতি সামলে নিয়েছে, কিন্তু এই ঘটনাটা আমাদের ব্যাংকিং ব্যবস্থার ঝুঁকি আর নিয়ন্ত্রক ব্যবস্থার গুরুত্বকে আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ঠিক, এটা সেই পুরনো দিনের অনিয়মেরই ফল, যার দাম আমাদের এখনো চুকাতে হচ্ছে। আর এটা আমাদের জন্য একটা বেশ বড় প্রশ্নও রেখে যায়, তাই না? নিয়ন্ত্রক ব্যবস্থা আগের চেয়ে অনেক কঠোর হয়েছে, স্বচ্ছতাও বেড়েছে, সবই ঠিক। কিন্তু তারপরেও প্রমোটারদের লোভ বা ইচ্ছাকৃত জালিয়াতি কি শুধু নিয়মকানুন দিয়ে পুরোপুরি বন্ধ করা সম্ভব, নাকি ব্যবস্থার মধ্যে সবসময়ই কিছু ফাঁক থেকেই যাবে? এই প্রশ্নটা না হয় শ্রোতাদের ভাবার জন্যই রেখে দিলাম।